ডিভোর্সের ২ বছর পর দেশে ফিরল মানহা। নিজ দেশে পা রাখতেই এক অন্যরকম ভালো লাগা কাজ করে। ২ বছর আগে জীবনের কিছু কালো অধ্যায় তার জীবনটা শেষ করে দিয়েছে। ভাবতেই গায়ে কাঁটা দিয়ে ওঠে মানহার। নিজ জন্মভূমি ছেড়ে যাওয়ার কষ্টের আজও ভুলতে পারেনি মানহা। কিছু তীক্ষ্ণ স্মৃতি আজও চোখের সামনে ভেসে ওঠে। তার বিয়ের ৩ বছরের মাথায় তাদের ডিভোর্স হয়। তার স্বামী বন্ধুদের সাথে ট্যুরে যাবে বলে বাসা থেকে গিয়েছিল। মানহা হাসি মুখে তাকে যেতে দিয়েছিল। ঠিক তার পরের দিন নতুন এক মেয়েকে বিয়ে করে বাড়ি ফিরে তার স্বামী রূপম। স্বামীর পাশে অন্য নারীকে দেখে অজ্ঞান হয়ে যায় মানহা। জ্ঞান ফেরার পর নিজের যাবতীয় জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে গিয়েছিল। তাকে কেউ বাধা দেয়নি। তার শাশুড়ি মা তাকে দেখতে পারতো না। কেন পারতো না সেটা তার অজানা। তার শ্বশুর নেই, অনেক আগেই গত হয়েছেন। চিরদিনের মতো স্বামীর বাড়ি থেকে বের হয়। সারা রাস্তায় চোখের পানি ফেলতে ফেলতে হাঁটে। কোথায় যাবে সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে মানহা। শেষমেশ বাবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাবা মার একমাত্র সন্তান মানহা। তার বাবা মিনহাজ খান একজন নামকরা অ্যাডভোকেট। মানহা বাসায় এসে সব কিছু বললে খান পরিবারের সবাই অনেক রেগে গিয়েছিল। কিন্তু মানহা সবাইকে বলেছে এ ব্যাপারে যেন একটা কথা না হয়। সবাই মানহার কথা মেনে নেয়। মিনহাজ খান আদরের মেয়ের কষ্ট সহ্য করতে পারেন না। মানহাকে প্রতিনিয়ত কাঁদতে দেখে ডিভোর্সের কাজ সম্পূর্ণ করে আমেরিকায় পাঠিয়ে দেন তার বোনের কাছে। মানহা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা গাড়ি নিয়ে সোজা বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে বসে নীরবে চোখের জল গড়িয়ে পড়ে গাড়ির সিটে। অশ্রুসিক্ত নয়নে দেখতে থাকে নিজ জন্মভূমি, যেখানে তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। জীবন থেকে হারিয়ে গেছে তিনটা বছর। এই ২ বছরে নিজেকে শক্ত করে গড়ে তুলেছে। চোখের পানি মুছে নেয় হাত দিয়ে। সে কাঁদবে না। কেন কাঁদবে? কার জন্য কাঁদবে? যে তার ভালোবাসা বুঝলো না, তার জন্য? মোটেও না। সে মানহা খান। সবাইকে দেখিয়ে দেবে মানহা খান কখনো ভেঙে পড়ে না। যারা তাকে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করেছে তাদের জন্য অন্তত চোখের পানি ফেলবে না। তার একটা ফোঁটা চোখের পানির অনেক মূল্য। বাসায় কাউকে না বলে দেশে আসছে। সবাইকে সারপ্রাইজ দেবে। তার বড় চাচুর ছেলে আয়ন খানের এঙ্গেজমেন্ট। মানহাকে আসতে বলে সে সাফ সাফ জানিয়ে দেয় আসতে পারবে না। সেজন্য তাকে কেউ আর জোর করেনি। মানহা পরক্ষণে ভাবে সে কেন অন্যের জন্য দেশে আসবে না। তাই তো সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য পরশু টিকিট কেটে রেখেছে। আর আজ সে বাড়ি ফিরবে। নিজের বাড়ি, নিজের রুম, নিজের বাবা মা সব কিছু ছুঁয়ে দেখতে পারবে। সবাই তাকে দেখে কেমন রিয়াকশন দেবে ভেবেই মুচকি হাসে মানহা। ভাবতে ভাবতে কখন যে বাড়ির সামনে এসে পৌঁছেছে টেরই পায়নি। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে পড়ে মানহা। বাড়ির সামনে দাঁড়িয়ে দেখে পুরো বাড়িটা লাল নীল সবুজ হলুদ বাতি জ্বলছে। ৩ তলা বাড়িটা আলো ঝলমল করছে। আর দাঁড়িয়ে না থেকে এক পা করে এগোতে থাকে। পা যেন চলছে না। হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে যায় গেটের সামনে। ভিতরে প্রবেশ করতে গেলে বাধা দেয় দারোয়ান। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকায় মানহা। মানহা বিরক্তির সহিত জিজ্ঞেস করে, কি হলো চাচা? আপনি ভিতরে ঢুকতে দিচ্ছেন না কেন? সমস্যা কি? আফা, আপনারে চিনি না জানি না, কেমনে ঢুকতে দিব আপনারে কন? আপনি আমাকে চেনেননি চাচা? অবাক হয়ে জিজ্ঞেস করে। না আফামনি, বুক বাঁধা থাকলে কি চেনার উপায় আছে? চাচা, আমি মানহা। এবার তো চেনেছেন। কি কন আফামনি, আপনি আইবেন তা তো জানতাম না। খালুজান কি জানে? না চাচা, কেউ জানে না আমি আসবো। সবাইকে সারপ্রাইজ দেবো বলে না বলে চলে এসেছি। এখন যাই চাচা, কাল কথা হবে। অনেক জার্নি করেছি, টায়ার্ড লাগছে। আচ্ছা আফামনি। আফামনি, একটা কথা কমু? জি চাচা, বলুন। আপনাকে শাড়িতে খুব ভালো লাগছে, একদম আকাশের চাঁদের মতো। মানহা মুচকে হেসে তাই বলে গেটের ভিতরে যায়। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিতে দিয়ে গিয়ে হাত কাঁপছে মানহার। নিজের পরিবারের মানুষগুলোর চেহারা ফেসে উঠছে বারবার। এবার কলিং বেলে চাপ দেয়। পরপর ৩-৪টা বেল বাজানোর পর দরজা খুলে দরজার সামনে মানহাকে দেখে ভূত ডাকার মতো চমকে যায় অয়ন। একধারে চেয়ে থাকে মানহার পানে। মানহার ডাকে ঘোর কাটে অয়নের। কী ব্যাপার ভাইয়া, আমাকে দেখে খুশি হও না তুমি? এমন করে তাকিয়ে আছো কেন? ভিতরে আসতে বলবে না? আচ্ছা তাহলে চলে যাই আমি, বলে পিছাতে গেলে হাত ধরে দাঁড় করিয়ে দেয় আয়ান। যাস না বোন, আমি খুব খুশি হয়েছি। তুই আসবি এটা আমি কোশ্চিনকালও ভাবিনি। আনন্দের ঠেলায় তোকে ভিতরে আসার কথা বলতে ভুলে গেছিলাম। দরজায় দাঁড়িয়ে অয়নকে কারোর সাথে কথা বলতে দেখে এগিয়ে আসে অয়নের উড বি ওয়াইফ নীরা। নীরা মানহাকে কখনো সরাসরি দেখেনি, ছবিতে একবার দেখেছে। সেজন্য মানহাকে চিনতে না পেরে অয়নকে জিজ্ঞেস করে, অয়ন, মেয়েটাকে?
এত কি কথা বলছো? আবার দেখলাম হাতও ধরছো। এসব হচ্ছেটা কি? তুমি অনুষ্ঠান ছেড়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো? একটু পরে তো অনুষ্ঠান শুরু হবে, গম্ভীর কণ্ঠে বলে নীরা। নীরা, তুমি ভালো করে দেখো চিনতে পারো কিনা। নীরা কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলে, না, চিনতে পারছি না। মানহা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে অয়ন আর নীরার কার্যকলাপ দেখছে আর মিটিমিটি হাসছে। হাসিটা কারোর নজরে পড়ে না, কারণ মানহার মুখে মাস্ক পরা। সে নীরাকে দেখে চিনতে পারছে এটা তার একমাত্র ভাবি। ভাইকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখে জেলাস ফিল করছে। ভাবতেই ভালো লাগা কাজ করে মানহার। মুহূর্তেই নিজের বিয়ের কথা মনে পড়ে যায়। কতই সুখে না সংসার করত। মানহার ভাবটার মাঝে সেখানে উপস্থিত হয় মানহার মা তানিয়া বেগম। অয়ন আর নীরাকে একটা মেয়ের সাথে দেখে এগিয়ে এসে নিজের মেয়েকে দেখে মানহা বলে জড়িয়ে ধরে। হঠাৎ এমন হওয়ায় মানহা হকচকিয়ে যায়। নিজেকে সামলে সেও মাকে জড়িয়ে ধরে। কতদিন পর মায়ের ছোঁয়া পেয়েছে। দরজার সামনে এত হইচই শুনে সবাই দরজার সামনে আসে। মা মেয়ের এমন একটা মুহূর্ত দেখে চোখে পানি চলে আসে সকলের। কিছু কিছু লোক মানহাকে চেনে না, তাই অবাক হয়ে দেখে। মানহার বাবা, চাচু, চাচি, মানহার ভাই সবাই মানহাকে জড়িয়ে ধরে এক দফা কান্না করে নেয়। পরিবারের এত সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করে নেয় ক্যামেরাম্যান। অয়ন মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্য করে বলে, হ্যালো গাইস, আমি আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার একমাত্র বোনের সাথে। সবাই হয়তো ভাবছেন আমাদের পরিবারের সবাই ওই মেয়েটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখে ইমোশনাল হয়ে গেলাম কেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মানহা প্লিজ তুই এদিকে আয়। মানহা অয়নের ডাকে তার পাশে গিয়ে দাঁড়ায়। মুখ থেকে মাস্ক খুলে ফেলে। অয়ন আবারও বলতে শুরু করে, যাকে নিয়ে আপনাদের এত হইচই তাকে অনেকেই চেনেন হয় তো আবার অনেকেই চেনেন না। আমাদের পাশে যে মেয়েটাকে দেখছেন এটা আর কেউ নয়, আমার একমাত্র বোন মানহা খান। সবাই করতালি দিয়ে মানহাকে স্বাগত জানায়। মানহা হাসি মুখে সবার সাথে কুশল বিনিময় করে। এতদিন আমেরিকাতে ছিল আমার ফুফির কাছে, সেখান থেকে পড়াশোনা শেষ করেছে। আজ যে ও আসবে এটা আমরা কেউ জানতাম না। দেশে এসে আমাদের সবাইকে সারপ্রাইজ করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। অয়ন আর নীরা একে অপরকে হাসি মুখে আংটি পরায়। আরেক দফা করতালির আওয়াজ পাওয়া যায়। অয়ন আর নীরার এঙ্গেজমেন্ট পার্টি খুব সুন্দরভাবে শেষ হয়। অনুষ্ঠান শেষ হতে মানহা নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু শাড়িতে বেঁধে গিয়ে পড়ে গিয়ে আহ বলে চিৎকার করে ওঠে। মানহা পড়ার আগে কেউ একজন তার শক্তপোক্ত হাত দিয়ে মানহাকে ধরে ফেলে। মানহার চোখ পিটপিট করে তাকিয়ে দেখে সে পড়ে যায়নি। একটা পুরুষ তার কোমর জড়িয়ে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। মানহা তাড়াতাড়ি দৃষ্টিতে সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটাও মানহার কোমর থেকে হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ছেলেটা কিছু বলার আগেই মানহা তাকে ধন্যবাদ বলে চলে যায়। মানহার এমন কাজে ছেলেটা বোকা বনে যায়। যাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচালো সে শুধুমাত্র ধন্যবাদ দিয়ে চলে গেল। আজব তো, কি অ্যাটিটিউড রে বাবা। এটা আবার কেমন মানুষ? মেয়েটা অদ্ভুত, গম্ভীর স্বভাবের। মেয়েটার দৃষ্টি কেমন নিশ্চল। বলে নিজের মতো চলে যায়। সময় বদলে যায় জীবনের সঙ্গে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সময় বদলায় না আপনজনের সাথে, শুধু আপনজন বদলে যায়, ছেড়ে চলে যায় সময়ের সঙ্গে। মানহা নিজের রুম ঘুরে ঘুরে দেখছে। কতগুলো দিন পেরিয়ে গেছে তার জীবন থেকে, কিন্তু নিজের রুমটা ঠিক আগের মতোই আছে। যেমনটা আমেরিকা যাওয়ার আগে গুছিয়ে রেখে গিয়েছিল ঠিক তেমনটাই আছে। হয়তো তার মা নিয়ম করে তার রুমটা গুছিয়ে রাখে। রুমের প্রতিটা জিনিস ছুঁয়ে ছুঁয়ে দেখছে। রুমে থাকা সব জিনিসগুলোই তার অনেক শখের। সে ভালোবেসে কিনেছিল। ভাবতে ভাবতে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। চোখের পানি মুছে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় শুয়ে পড়ে। অনেকক্ষণ ধরে বিছানার শুয়ে এপাশ ওপাশ করছে মানহা, কিন্তু কিছুতেই ঘুম আসছে না তার চোখে। বারান্দায় দাঁড়িয়ে নিকুশ কালো আকাশটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সবাইকে খুব নিষ্ঠুর মনে হচ্ছে। গলার কাছটায় কেমন বাঁধো বাঁধো লাগছে। কেউ যেন শরীরের সবটুকু শক্তি দিয়ে মানহার গলাটা চেপে ধরেছে। সামনে খোলা আকাশ, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। জোর করে আরেকবার বিছানায় শুয়ে পড়ে মানহা। চোখ বন্ধ করতেই হাজারো বিষাদময় স্মৃতি ভেসে ওঠে, যেগুলো সে মনে করতে চায় না, কিন্তু বারংবার মনে পড়ে যায়। অনেক জার্নি করে আসার পরেও ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেও চোখে ঘুম ধরা দিতে চায় না। এগুলো কল্পনা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ে টের পায় না মানহা।
অন্ধকার রাতে বেলকনিতে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবক। ল্যাম্পপোস্টের আলোয় চলচল করছে ঢাকা শহর। দেখতে খুবই ভালো লাগছে তার। রাতে সবাই ঘুমালেও কিছু কিছু মানুষ ঘুমোয় না। রাত 12টা বাজে। বেলকনির নীল বাতি পিনপিন করে চলছে। মাঝে মাঝে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করছে। যুবকটা এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। চোখের সামনে ভেসে ওঠে এক অপরূপ সৌন্দর্যের অধিকারী নারীর চেহারা। হিজাবে মাথাটা ঢাকা, চোখ দুটো টানা টানা, ঠোঁটে হালকা খয়েরি লিপস্টিক, ঠোঁটের নিচে একটা লালচে তিল। দেখতে হলদে ফর্সা, মুখে মায়াবী একটা ভাব আছে। মেয়েটার কথা ভেবেই মুচকি হাসে যুবকটা। হঠাৎ গম্ভীর হয়ে যায় যুবকটা। কিছু না ভেবেই রুমে চলে আসে। অনেক রাত হয়ে, সকালে অফিস আছে তার, এখন ঘুমাতে হবে। অনেক রাত করে ঘুমানোর ফলে খুব দেরিতে ঘুম ভাঙে মানহার। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। ড্রয়িং রুমে বসে আছে তার বাবা, চাচা, দুই ভাই। অয়নের শ্বশুর বাড়ির লোকেরা কাল রাতেই চলে গিয়েছিল। মানহা গিয়ে মিরাজের পাশে বসে বলে। মিরাজ তার বড় বোনকে আসতে দেখে হাসি মুখে বলে, গুড মর্নিং আপু। মানহা মুচকি হেসে বলে, শুভ সকাল ভাই। আপু, তোমার ঘুম কেমন হলো? কেন রে? না মানে এমনি জিজ্ঞেস করেছিলাম আর কি। খুব পাজি হয়ে গেছিস দেখছি, বড় বোনের সাথে দুষ্টুমি করিস। আপু, আমি তো মজা করে বলছি। হঠাৎ করে কোনো বিছানায় তুমি ঘুমাতে পারো না বলে আর তুমি বলেছ আমি দুষ্টুমি করছি। এটা কিন্তু ঠিক না, বলে দিলাম। আরে বলো, ওটা তো আমারই বেড, তাহলে ঘুম কেন আসবে না বল? পাশ থেকে অয়ন বলে, তোরা কি শুরু করবি বলতো? মানহা এখানে বসলে ধরে বাজে বকে যাচ্ছিস, চুপ কর তো। আহ ভাইয়া, তুমি ওকে বকছো কেন? কতদিন পর আমার ভাইটা আমার সাথে দুষ্টুমি করছে, আমার তো খুব মজা লাগছে। মিরাজ মানহার বড় চাচুর ছোট ছেলে। মানহা মিরাজকে নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম দেখে না। সে সবসময় নিজের ভাই বলে পরিচয় করিয়ে দেয় সবাইকে। আচ্ছা, যা করবি কর, আমি কিছু কমু না। যার জন্য করলাম চুরি সেই বলে চোর, বিড়বিড় করে বলে অয়ন। কিচেন থেকে মানহার মা তানিয়া বেগম চিল্লিয়ে বলে, সবাই টেবিলে আসো, আমি খাবার দিচ্ছি। সবাই গিয়ে খাবার টেবিলে বসেন। মানহার মা আর চাচি দুজনে খাবার সার্ভ করছেন। তাদের বাসায় কাজের কোনো লোক নেই। বাসায় অল্প কিছু মানুষ, এজন্য আর কাউকে রাখেননি। তারা দুজনে সব কিছু মিলে তালে করেন। আজ মানহার পছন্দের সব খাবার রান্না করেছেন দুজনে মিলে। কতদিন পর মেয়েটা বাসায় আসছে, তাকে মন মতো আদর যত্ন না করলে হয়? মানহার মা মানহার প্লেটে বিভিন্ন আইটেম খাবার দিচ্ছে আর মানহার চুপচাপ খাচ্ছে, কোনো কথা বলছে না। খাওয়ার মাঝে মানহার চাচু মিলন খান বলেন, মানহা মামুনি, তুমি এখন কি করবে বলে ঠিক করেছো? দুই ভাইয়ের একটাই মেয়ে বলে মানহা সবার অনেক আদরের। মানহা খাওয়া থামিয়ে সকলের দিকে তাকিয়ে দেখে সবাই তার পানে চেয়ে আছে। মানহা চাচুর কথার উত্তর দেয়, চাচু, আমি ভাবছি আমেরিকাতে একেবারে সেটেলড হব। মানহার কথায় খানভিলায় বিস্ফোরণের ন্যায় ফেটে পড়ে। বিস্ময়ে সকলে তাকায় মানহার দিকে। সবাইকে এমন করে তাকাতে দেখে বলল, কি ব্যাপার, সবার হলো কি? মুখটা এমন করে আছো কেন তোমরা? মানহার বাবা মিনহাজ খান বলেন, এসব কি বলছো মামনি? এটা কিভাবে হয়? তুমি আমাদের একমাত্র মেয়ে, আর তুমি যদি আমাদের সবাইকে ছেড়ে দূরে চলে যাও, এটা কিভাবে মানবো আমরা? এটা কিছুতে হতে পারে না। প্লিজ আব্বু, তোমরা আমাকে বাধা দিও না। এই শহরে আমি থাকতে পারবো না। এখানে আমার দম বন্ধ হয়ে আসে। মাঝে মাঝে মনে হয় আমি নিঃশ্বাস নিতে পারছি না। কিন্তু মামনি, তোমাকে ছাড়া আমরা কেউ ভালো থাকতে পারবো না। প্রতি রাতে তোমার জন্য কাঁদতে কাঁদতে ঘুমাতে হয় তোমার আম্মুর। অনেক রাতও আছে না ঘুমিয়ে পার করে। মিলন খান ফের বলেন, মানহা মামুনি, তুমি এখানে কিছু একটা করতে পারো, আর সেটা যদি না হয় তোমাকে বাধা দেব না। তোমার যেটা ভালো হয় তুমি সেটাই করো। কিন্তু ভাইজান, মিনহাজ, এ ব্যাপারে আর কথা না বলাই ভালো। মামুনি কয়েকটা দিন থাকুক এখানে, তারপর এই বিষয়ে কথা বলা যাবে। মিলন খান খাওয়া শেষ করে নিজের শোরুমে চলে যায়। তাদের অনেক বড় বড় কয়েকটা দোকান আছে, সেগুলো দেখেন তিনি। অয়নের পড়াশোনা শেষ, এখন বাবার সাথে শোরুমের সাথে দেখাশোনা করে। শোরুমে কয়েকজন কর্মচারী রাখা আছে। মিনহাজ খান কোর্টে চলে যান। সময় পেলে তিনিও ভাইয়ের সাথে শোরুমে যান। আর মিরাজ এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে। মানহা বাকি খাবারটুকু শেষ করে ছাদের উদ্দেশ্যে রওনা হয়। তার মাথায় ঘুরপাক খাচ্ছে নানান কথা। বিশাল বড় বিল্ডিংয়ের 5 তলায় দাঁড়িয়ে ফোনে কথা বলছে আবরার তেজ। তেজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বর্তমান সিইও আবরার তেজ। তার বাবা আনোয়ার হোসেন এই কোম্পানির প্রতিষ্ঠা করেছেন। আনোয়ার হোসেনকে তার বাবা অনেক সাহায্য সহযোগিতা করেছেন। তিনি মনে করেন তার বাবা না থাকলে তিনি কখনোই এত দূর পর্যন্ত আসতে পারতেন না। তার এত সুনাম শুধুমাত্র তার বাবার জন্য সম্ভব হয়েছে। এতদিন তিনি সবকিছু দেখাশোনা করেছেন। তার বয়স বাড়ছে, এই জন্য ছেলের কাঁধে তুলে দেন। সবকিছু থেকে বিশ্রাম নিতে চান। আবরার তেজ নামটা শুনলে অফিসের প্রতিটি স্টাফ ভয়ে কেঁপে ওঠে।
অফিসের বস অনেক রাগী গম্ভীর স্বভাবের, তাকে জমের মতো ভয় পায় সকলে। তার চেহারাও যেমন সুদর্শন তেমনি খুব সুদর্শন, মুখে খোঁচা খোঁচা চাপদাড়ি। প্রতিটা মেয়েরই আবরার তেজ বলতে পাগল। আবরার তেজ কোনো মেয়ের ধারের কাছেও যায় না, দূরত্ব বজায় রেখে চলে। অফিসের মেয়ে স্টাফগুলো অন্যদের আন্ডারে কাজ করে। আবরার তেজ কাজ বলতে পাগল, কাজের কোনো গাফেলতি তিনি সহ্য করেন না। নিজের কক্ষে বসে আছেন তিনি, টেবিলের হাতের কোনোই দিয়ে মাথায় হাত দিয়ে বসে আছে। দুপুরে খুব ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে তাদের, সেটা তাদের পেতেই হবে, না হলে কোম্পানির অনেক বড় লোকসান হয়ে যাবে। বিকেল 4টা বাজে। মানহা অয়নকে ফোন করে বাসায় আসার জন্য। মিরাজও বাসায় আছে। মানহার কিছু ভালো লাগছে না, তাই ভাবলো 3 ভাই বোন ঘুরতে যাবে। যেই ভাবা সেই কাজ। মানহা আর মিরাজ দুজনে ফোন দিয়ে আটে অয়নকে বাসায় আসতে বলে। অয়নও বোনের ফোন পেয়ে শোরুম থেকে ছুটে চলে আসে, এমনভাবে বলছে না এসে পারবে না। মানহা আর মিরাজ দুজনে বসে আছে মানহার রুমে। অয়ন বাসায় এসে মানহা মানহা বলে চেল্লাতে থাকে। অয়নের চেঁচামেচি শুনে অয়নের মা ইয়াসমিন সুলতানা বলে, কিরে সারের মতো চিল্লাছিস কেন, কি হয়েছে? কিছু না মা। মানহা কথা তাই বলো, ও তো ওর রুমে আছে, কেন বলতো? অয়ন কিছু না বলে দৌড়ে চলে যায় মানহার রুমে। দরজা ভিড়ানো বিধায় ঢুকতে অসুবিধা হয়নি। ছেলের কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে যান ইয়াসমিন। অয়ন মানহার রুমে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, মানহা তোর কি হয়েছে, এভাবে আসতে বললি কেন? ভাইকে এভাবে হাঁপাতে দেখে চমকে যায় মানহা, অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? তোর কিছু হয়নি তো বোন, তুই ঠিক আছিস? ভাইয়ের কথার মানে বুঝতে পেরে মুচকি হাসে মানহা। বিছানা থেকে উঠে গিয়ে জড়িয়ে ধরে ভাইকে। আমার কিছু হয়নি ভাইয়া, বাসায় থাকতে ভালো লাগছে না, সেজন্য তোমাকে ফোন দিয়ে আসতে বললাম। মানহা জানে তার অয়ন ভাই তাকে খুব ভালোবাসে। কেউ বলতে পারবে না অয়ন তার বড় চাচুর ছেলে। আপন ভাই বোনের মতোই তারা চলে। আজকাল সবাই কেমন খাপছাড়া হয়ে যাচ্ছে, আপন জনের থেকে দূরে সরে যাচ্ছে। ভাইকে ভাই চিনছে না, তাহলে চাস্তো ভাই বোনেরা কিভাবে চিনবে? দুনিয়াটা বড়ই অদ্ভুত। নিজের স্বার্থের জন্য মানুষ সব করতে পারে, ভাইকে তাই ছেড়ে দিচ্ছে না। ভাইয়ের সম্পত্তির জন্য খুন করতেও দ্বিধাবোধ করছে না। কিন্তু খান পরিবারকে দেখে সকলে গর্ববোধ করে। দুই ভাইয়ে কি সুন্দর মিলেমিশে আছে। অয়ন বোনকে ছেড়ে দূরে সরে গিয়ে বলে, আমার কাছে আসবি না। এভাবে কেউ ভয় দেয়? আমি কি ভয় পাইছে জানিস? এখনো বুকের ভিতর ধরফর ধরফর করছে। মানহা ফিক করে হেসে ওঠে, হাসতে হাসতে বলে, ভাইয়া তোমাকে বোকা বানিয়েছি আমরা দুজনে, বলে জোরে জোরে হাসতে থাকে। কতদিন পর বোনকে মন খুলে হাসতে দেখে মনটা জুড়িয়ে যায় অয়নের। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মিরাজও একই কাজ করে। কবে যে মানহাকে হাসতে দেখেছে তাদের মনে নেই। 2 বছর আগে একটা বইয়ের কালো অধ্যায়ের পৃষ্ঠা মানহার জীবনকে এলোমেলো করে দিয়েছে। সেই বইয়ের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলবে অয়ন। তার বোনের জীবনে আর আসতে দেবে না। তার বোনকে সবসময় হাসি খুশি দেখতে চায়, কোনো অশুভ ছায়া ছুতে দেবে না। মানহা হাসি থামিয়ে 2 ভাইয়ের দিকে তাকিয়ে দেখে দুজনে অবাক হয়ে তাকে দেখছে। মুহূর্তে গম্ভীর হয়ে যায় মানহা। বোনের মুখের ভাব পাল্টে যেতে দেখে অয়ন বলে, ভালোই তো, আমাকে বোকা বানিয়েছিস মিরাজ, তোকে আমি পরে দেখে নেব। অয়নের কথা শুনে দৌড়ে মানহার পেছনে দাঁড়ায় মিরাজ। মানহা এবার বল, কেন আসতে বললি? ভাইয়া চলো আমরা একটু ঘুরতে যাই। এই গধূলিবেলায় ওয়েদারটা আমার অনেক পছন্দের, বাসা থেকে বোর হয়ে যাচ্ছে। বোনের কথা রাজি হয়ে যায় অয়ন। তাহলে রেডি হয়ে নে, আমি রুমে যাচ্ছি, বলে চলে যেতে গেলে মানহা ডাকে থেমে গিয়ে বলে, কি হয়েছে? ভাইয়া ভাবিকেও আসতে বলো না, ভাবির সাথে ভালো করে পরিচয়টা হয়ে যাবে আর আমাদের এনজয় করাটাও হয়ে যাবে। আচ্ছা আমি বলে দিচ্ছি। এবার খুশি? অনেক ভাইয়া হাসি মুখে বলে। মানহা কালো রঙের শাড়ি পরে হিজাব বেঁধে সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে পড়ে ঘুরতে। ঢাকার একটা নামি দামি রেস্টুরেন্টে বসে আছে মানহা, অয়ন, মিরাজ। 3 জনে অপেক্ষা করছে অয়নের উঠবি নীরার জন্য। অপেক্ষার অবসান শেষ করে রেস্টুরেন্টের গেট দিয়ে প্রবেশ করে নীরা আর তার ভাই। দুজনে এসে দাঁড়ায় অয়নের টেবিলে। এসে মানহাকে বলে, হ্যালো নন্দিনী, কেমন আছো আপু? মানহার থেকে বয়সে ছোট নীরা। হ্যাঁ ভাবি, চলে এসেছো তুমি? কতক্ষণ ধরে ওয়েট করছি জানো? মুখ ফুলিয়ে বলে, আরে বাবা আসবো তো, জানো তো ঢাকা শহরে যা জ্যাম। এতক্ষণ ননদ ভাবির কথা শুনছিল অয়ন, এবার নিজেই বলে, আগে বসো তারপর কথা বলো নীরা। ভাইয়া আপনিও বসেন, দাঁড়িয়ে না থেকে। অয়নের কথায় ফোন থেকে মুখ সরিয়ে টেবিলের দিকে তাকায়। মানহা আর নীরার ভাইয়ের দুজনের চোখাচোখি হয়ে যায়। মানহা ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। তার মনে পড়ে যায় সেদিনের ঘটনা, তাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। নীরা বসে পড়ে অয়নের পাশের চেয়ারে আর নীরার ভাই বসে মানহার পাশের চেয়ারে। সেটা ছাড়া আর কোনো চেয়ার ফাঁকা নেই। নীরা মানহাকে বলে, আপু কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভাবি,
তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু, আমি তোমার থেকে বয়সে অনেক ছোট, তাই আমাকে ভাবি বলো না প্লিজ। বয়সে ছোট হলে কি হবে, সম্পর্কে তুমি আমার বড় ভাবি। আমাকে তো বলতেই হবে তাই না? মুচকি হেসে বলে, আমি এত কিছু জানি না, তুমি আমার নাম ধরে ডাকবে। আচ্ছা, পরে দেখা যাবে। ও শিট, আমি তো ভুলে বসেছিলাম। কি? অয়ন বলে, মানহা আপুকে ভাইয়ার সাথে পরিচয় করিয়ে দেবো তো, সেজন্য তো ভাইয়াকে জোর করে ধরে বেঁধে নিয়ে আসছি। ভাইয়া? বোনের ডাকে নীরার দিকে দৃষ্টি রেখে বলে, কি? সে ফোনে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছে, এজন্য অন্য দিকে তার কোনো খেয়াল নেই। হ্যাঁ, এবার বল। নড়ে চড়ে বসে বলল কথাটা। ভাইয়া, এটা হচ্ছে মানহা আপু, আমার একমাত্র ননদিনী। আর আপু, এটা হচ্ছে আমার একমাত্র ভাই। হাই, আমি আবরার তেজ। নামটা শুনে চমকে যায় মানহা, কিন্তু কাউকে বুঝতে দেয় না, মুখ স্বাভাবিক রেখে বলে, হাই, আমি মানহা। জাস্ট এতটুকু কথা হয় দুজনের মাঝে, কেউ কারোর সাথে কথা বলে না। মাঝে মাঝে চোকাচোকি হয়ে যায় দুজনের। মিরাজ মুখ গোমরা করে বলে, আমি তোমাদের কেউ না, এভাবে পর করে দিলে আমাকে। তোমাদের সাথে কথা বলবো না আরই। মিরাজের কথায় টেবিলে সবাই হেসে ওঠে। নীরা বলে, হায় রে, আমার দেবজি, রাগ করো না, আমি তো আছি তোমার জন্য। গাল টেনে বলে, ছুবে না আমাকে, বলে হাত ছড়িয়ে দেয়। তারপর অয়ন খাবার অর্ডার করে, কিছু খেয়ে তারপর হাঁটতে বের হয়। ওয়েটার খাবার দিলে সেটা খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয় 5 জনে। রাস্তার পাশাপাশি হাঁটছে দুজন প্রেমিক প্রেমিকা, অয়ন আর নীরা। তাদের পিছে মানহা, মিরাজ আর আবরার আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। দুজনকে প্রাইভেসি দেওয়ার জন্য আগে পাঠিয়ে দিয়েছে মানহা। গোধূলির শেষ বিকেলে হেঁটে চলেছে তারা। সূর্য মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে। সূর্যের পাশ দিয়ে লালচে আবার ছড়িয়ে পড়ছে। দেখতে দেখতে নিমিষে পুরো আকাশে কেমন মেঘ জমতে শুরু করে। ছোট ছোট মেঘ গিয়ে বড় মেঘের সাথে মিলে যাচ্ছে। চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। হঠাৎ এমন হওয়ায় চারপাশের মানুষগুলো ছুটে চলেছে নিজ গন্তব্যে। অয়ন আর নীরা ফিরে আসে মানহাদের কাছে। নীরা আর আবরা তাদের গাড়িতে, আর অয়ন, মিরাজ, মানহা তাদের গাড়িতে উঠে পড়ে। দুজন দুজনা থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে বাসার উদ্দেশ্যে। গাড়ি ছাড়ার পরপরই ঝড়ো হাওয়া শুরু হয়। মানহা জানালার পাশে বসে বাইরের পরিবেশটা দেখছে। ঝুপঝাপ অনেক বৃষ্টি নেমে যায়। মানহা অনেকদিন পর এত কাছ থেকে বৃষ্টি দেখছে। বৃষ্টি ছুঁয়ে দেখতে চায় মানহার, তাই জানালা দিয়ে হাত বাড়িয়ে দেয়। বৃষ্টির ফোঁটা হাতে এসে পড়ে। মানহা খিলখিলিয়ে হেসে ওঠে। মানহাকে বাইরে হাত দিতে দেখে অয়ন চেঁচিয়ে বলে, বোন, হাত ছুড়ি নে। হঠাৎ অয়নের চেঁচানোয় ভড়কে যায় মানহা। তাড়াতাড়ি হাত ভিতরে এনে বলে, কি হয়েছে ভাইয়া, এমন করলে কেন? চলতি গাড়িতে কখনো বাইরে হাত দিবি না। যদি কোনো অঘটন ঘটে যেত তখন কি হতো ভাবতো। আর কখনো দিবি না বোন। আচ্ছা ভাইয়া। বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। বৃষ্টি ছাড়ানোর কোনো নামগন্ধ ছিল না। সেই অবস্থায় ভিজে ভিজে বাসায় আসে মানহারা। সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। সময় সঠিক ব্যবহার করতে না পারলে জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। সময় থেমে থাকে না, নিজ গতিতে চলতে থাকে। তেমনই মানহা দেশে আসছে আজ 10 দিন। আর কয়েকদিন পর অয়ন আর নীরার বিয়ে। বিয়েটা শেষ হওয়ার পরই চলে যাবে। ড্রয়িং রুমের সোফায় বসে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে মানহা। জবের জন্য ট্রাই করছে। কারোর বোঝা হয়ে থাকতে চায় না মানহা। পাশের বাসায় একটা মহিলা আসে মানহাদের বাসায়। মানহা মহিলাকে দেখে ভদ্রতার খাতিরে বলল, আরে আন্টি জি, কেমন আছেন? এই তো আছি ভালোই। তা তোমার খবর কি মানহা? বসতে বসতে উত্তর দেয়, জি আন্টি, আলহামদুলিল্লাহ। তা বিয়ে শাদের কি খবর, করবা না বিয়ে? সেসব নিয়ে ভাবেনি আন্টি। ওমা কেন? কষ্ট করে সতীনের ঘর করলে কি এমন হতো? কপালটা তো আর পুড়তো না। 2 সতীনের মিলে ঝিলে কাজ করতে পারতা। তোমারও কষ্ট কম হইতো, তার সাথে তারও। দেখুন আন্টি, আপনি এখানে আসছেন ভালো কথা, চা বিস্কুট খান, ওইসব কথা বলেন না। সত্যি কথাই তো কইলাম, তোমার ভালো কথা ভেবে। আর তুমি এই কথা করছো? কারো ভালো করতে নেই। মানহা অনেকক্ষণ ধরে মহিলার কথা মুখ বুজে সহ্য করছিল, কিন্তু আর পারল না। আমাকে কি মনে হয় আন্টি, মানুষের হাতের পুতুল, যে যার মতো নাচাবে আমি নাচবো? আমার কোনো আত্মসম্মান নেই? সতী নিয়ে সংসার করব? মেয়ে বলে কি পচে গেছি? আচ্ছা আপনি বলুন তো, আমার জায়গায় আপনার মেয়ে থাকলে আপনি তাকেও বলতেন সতীনের ঘর কর? একটু মানিয়ে নে। মেয়েরা কখনো স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, তেমনি আমিও পারিনি। তাই জন্যই তো সেদিনের ফিরে তাকাইনি। এখনও দিব্যি ভালো আছি তাকে ছাড়া। তাহলে অতীতকে মনে করিয়ে দিচ্ছেন কেন? একটু ভালো থাকতে দিন না আমায়, চিল্লিয়ে বলে ওঠে। মানহার চেঁচামেচিতে বাড়ির সকলের ড্রয়িং রুমে ছুটে আসে। মানহার মা আর চাচি কিচেন থেকে দৌড়ে আসে। মেয়েকে রেগে যেতে দেখে ধরে বসায়। মহিলাটা কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে। অয়ন এগিয়ে এসে মহিলাকে উদ্দেশ্য করে বলল,
ফার্দার যদি দেখছি আর কখনো আমার বোনকে এভাবে হ্যারাস করতে, তাহলে আমি ভুলে যাব আপনি আমার বড়। আপনাকে যে সম্মানটুকু করি সেটা বজায় রাখুন, নইলে ভালো হবে না, বলে দিলাম। আঙ্গুল উঁচিয়ে কথাটা বলে অয়ন। মহিলা সুরসুর করে কোনো কথা না বলে এক পর্যায়ে দৌড়ে পালালো। সে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে, তার একটু বলা ঠিক হয়নি। সদর দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল আবরার তেজ। মনে মনে বলে, মেয়েটার আত্মসম্মানবোধ অনেক প্রখর, সাহস আছে বলতে হবে। নীরার থেকে শুনেছিলাম মেয়েটার অতীত সম্পর্কে। মুচকি হেসে মনে মনে বলে, এমন মানুষই তো লাগবে, অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদ করবে, কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না। আই লাইক ইট। দরজায় আবরারকে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়াসমিন বেগম এগিয়ে এসে বলেন, আবরার বাবা, তুমি এখানে কখন আসলে? বাইরে কেন দাঁড়িয়ে আছো, ভিতরে আসো। আন্টি, এত উত্তেজিত হবেন না, আমি মাত্রই আসলাম, বলে ভেতরে আসে। মানহা এক পলক আবরারের দিকে তাকিয়ে কোনো কথা না বলে ল্যাপটপ হাতে নিয়ে হনহনিয়ে দোতলায় হাঁটা ধরে। আবরার এক ধ্যানে তাকিয়ে থাকে মানহার দিকে। আবরার সোফায় গিয়ে বসে। অয়ন আবরারের অপোজিট পাশে বসে। ইয়াসমিন বেগম আবরারের জন্য চা নাস্তা আনতে গেছেন। আবরার অয়ন দুজনে চুপচাপ আছে। অয়ন সোফায় হেলান দিয়ে চোখ বুজে আছে। আবরার একবার অয়নের দিকে তাকায়। ছেলেটা মনে হয় বোনের জন্য কষ্ট পাচ্ছে। আর মানহারও চোখ ছলছল করছিল। মেয়েটার সহ্য ক্ষমতা অনেক কঠোর। অন্য কেউ হলে এতক্ষণ কান্নাকাটি করে পুরো বাড়ি মাথায় করে ফেলতো। অথচ দেখো, মেয়েটা চুপচাপ নিজের রুমে চলে গেল। অয়ন তাকে আসতে বলছিল মানহার সাথে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু এখানে এসে দেখে এই অবস্থা। ইয়াসমিন বেগম নাস্তা এনে আবরারের সামনে রাখে। আবরার এত সব দেখে বলে, আন্টি, কষ্ট করে এগুলো কেন আনতে গেলেন? আমি মাত্রই খেয়ে আসছি। তুমি এই প্রথমবার আসলে, তোমাকে খালি মুখে কীভাবে ফেরাই বলো? শুধু চা হলে হতো, খামাখা। থামো তো, চুপচাপ খাও এগুলো, আমি আসছি, বলে চলে গেলেন। আবরার অয়নকে বলল, অয়ন। সোজা হয়ে বসে অয়ন। আবরারের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, সরি ভাইয়া, পরিস্থিতি এমন হবে জানলে আপনার মূল্যবান সময় নষ্ট করতাম না। এক্সট্রিমলি সরি। রিল্যাক্স অয়ন, এত সরি বলছো কেন? আমি কিছু মনে করিনি। এই ব্যাপারে পরে কথা বলে নেব। ওনার এখন মনটা ভালো নেই, ওনাকে কিছুক্ষণ একা থাকতে দিন। ঠিক বলছেন ভাইয়া, আমার বোনটা অনেক নরম মনের, অনেক কষ্ট পেয়েছে ও। আচ্ছা অয়ন, তাহলে আজ উঠি, অন্য আরেকদিন আসবো। আচ্ছা ভাইয়া। আমরা সবাইকে বলে বেরিয়ে আসে খানভিলা থেকে। মানহা ওয়াশরুমের ভেতরে দরজা বন্ধ করে অঝরে কাঁদতে থাকে। চার দেয়ালের ভেতরে তার কান্না আটকে আছে। বাইরের কেউ শুনতে পেল না মানহার কান্না। তানিয়া বেগম দরজার সামনে দাঁড়িয়ে অনেকবার ডাকলে মানহা বলে দেয় সে একা থাকতে চায়, কেউ যেন ডিস্টার্ব না করে। মেয়ের মনে মেজাজ ভালো না বলে সবাইকে আসতে বারণ করছে। ঝর্ণার পানির সাথে মানহার চোখের পানি মিলে যাচ্ছে। ঝর্ণার নিচে বসে হাউমাউ করে কান্না করছে আর বিড়বিড় করে বলছে, আল্লাহ, কেন তুমি আমার সাথে এমন করলে? সবাই আমাকে কটু কথা শোনায়, কেন কেন? আমিও তো মানুষ, আর কত সহ্য করবো আল্লাহ? যার জন্য 2টা বছর নিজের কাছের মানুষের থেকে অনেক দূরে থাকলাম, ওই সুদূর আমেরিকায় নিজেকে মানিয়ে নিলাম, দিন শেষে সেই ডিভোর্সি শব্দটা শুনতে হয়। নিজেকে অনেক শক্ত করে গড়ে তুলছি, তাও কেন এমন লাগছে? সবার সামনে নিজেকে কঠোর দেখালেও রাতে গভীরে আর সহ্য করতে পারি না। সবার আড়ালে চোখ থেকে পানি ঝরে, কাউকে দেখাই না, আর দেখাবই না। আল্লাহ, আমাকে আরও ধৈর্য দাও, সামনে আরও কঠিন সময় পার করতে হবে। ঝর্ণার নিচ থেকে উঠে দাঁড়ায়, তার চোখে পানিই মানায় না। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয় মানহা। রুমে এসে আয়নার সামনে দাঁড়ায় মানহা। নিজেকে আয়নায় খুঁটে খুঁটে দেখে। সে কি দেখতে খুব খারাপ, যার জন্য রূপম আমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করলো? আমার মাঝে কি নেই যার জন্য পরকীয়া করতে হলো? রূপে গুণে সব দিক দিয়েই তো ছিল, তাও তাকে বেঁধে রাখতে পারলাম না। মেয়েটা শুধু আমার থেকে একটু ফর্সা, মানে মেয়েটা সাদা ফর্সা আর আমি হলদে ফর্সা, তাতে বিমোহিত হয়ে গেল। হায় রে মানুষ! তাচ্ছিল্য হেসে উঠল মানহা, বিড়বিড় করে বলল, কখনো কোনো পুরুষ জাতিকে বিশ্বাস করব না। আই হেট ইউ। নিজেকে আর কারোর মায়া জড়াবো না। আমি ঘৃণা করি পুরুষ মানুষ জাতিকে। সবাই সমান, তারা কখনো এক নারীতে আসক্ত থাকতে পারে না। তোমাকে কখনো ক্ষমা করব না রূপম। তোমাকে আমি ছেড়ে দিলেও প্রকৃতি তোমাকে ছাড়বে না। রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, সেটাই হবে, দেখে নিও। থাকবো না এই শহরে, চলে যাবো অনেক দূরে। সেখানে আমাকে কেউ কিছু বলতে পারবে না। বিষাক্ত শহরে থাকতে চাই না, কেউ ছুতে পারবে না আমাকে। সবাইকে ছেড়ে চলে যাব। সেখানে অন্তত মন খুলে নিঃশ্বাসটা তো নিতে পারবো। ভাইয়ার বিয়েটা ভালোই ভালো হয়ে গেলেই চলে যাব আমি। কাউকে না বলে যেমন আসি, তেমনই কাউকে না বলে চলে যাব এই শহর ছেড়ে। একটা সুতি 3 পিস পরে নিচে নামে মানহা। সে জানে তার জন্য এখনও কেউ মুখে ভাত তোলেনি, তার জন্য তাড়াতাড়ি করে নিচে আসে।
তার খিদে না লাগলেও বলতে হচ্ছে খিদে লাগছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পুরো ড্রয়িং রুমটায় চোখ বুলিয়ে নেয়। তার দুই ভাই পাশাপাশি সোফায় বসে আছে। মা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি মুছছে। মায়ের পাশে বড় চাচি দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় মানহার। আল্লাহ তাকে এত সুন্দর একটা পরিবার দিয়েছে। সিঁড়ি থেকে চেঁচিয়ে বলে, আম্মু খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। বোনকে স্বাভাবিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে অয়ন। অনেক ভয়ে ছিল যদি কিছু করে ফেলে। তানিয়া বেগম হাসি মুখে বলে, আয় মা, আয় খেতে দিচ্ছি, তোর জন্য না খেয়ে আছে সবাই। মানহা জানতো এমনটাই হবে, তাই জন্যই তো আসছে। সে না আসলে যে সবাই না খেয়েই থাকতো। মিরাজ উঠে এসে বলে, আবু ঘড়ি দেখো তো কয়টা বাজে। নিজেরটা এগিয়ে দিয়ে, আমি কখন ভার্সিটিতে যাব আর কখন খাবো? আমি গেলাম, ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব বলে চলে যেতে গেলে মানহা হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে বলে, তুই 2 মিনিট বস, আমি আসছি বলে কিচেনের দিকে দৌড় দেয়। মানহার কাণ্ডে সকলে অবাক, কি করছে মেয়েটা। মানহা প্লেটে ভাত এনে মিরাজের পাশে বসে ভাত মাখাতে মাখাতে হা করতে বলে। মিরাজ হা করলে এক লোকমা ভাত মুখে পুরে দেয় মানহা। ইয়াসমিন আর তানিয়া দুজনে ভাই বোনের ভালোবাসা দেখে। মিরাজকে খাইয়ে দিচ্ছে দেখে অয়ন মুখ গোমরা করে বলে, আজ একটা বোন নাই বলে অন্যের বোনের ভালোবাসা দেখতে হচ্ছে। একটা যদি আর একটা কথা বলতে পারলো না অয়ন, পারবে কি করে? মানহা অয়নের মুখে ভাত ঢুকিয়ে দিয়েছে। 3 ভাই বোন খুনসুটি করে খাওয়া শেষ করে। অয়ন মানহাকে খাইয়ে দেয়। ভাই বোনের এত সুন্দর মুহূর্ত দেখে মুগ্ধ হয় সবাই। মিরাজ আর অয়ন বাসা ছেড়ে চলে গেলে মানহা বাড়ির ছাদে দোলনায় গিয়ে বসে। মেঘলা আকাশ বিধায় রোদের তেজ নেই। হালকা হালকা রোদে পরিবেশটা ভালো লাগছে মানহার কাছে। আনমনে আকাশের পানে তাকিয়ে রয়। তখন মানহার ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। প্রথমবার বেজে বেজে কেটে যায়, রিসিভ করে না। আবারও ফোন বেজে ওঠে, ধরবে কিনা ধরবে দ্বিধায় পড়ে। শেষমেশ ভাবে এতবার ফোন দিচ্ছে, নিশ্চয়ই পরিচিত কেউ ভেবে রিসিভ করে।